ওমায়ের আতিকা বেগমের সামনে বুকে দু হাত গুজে গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে। আতিকা বেগম ছেলের এমন আচরণে ভীষণ বিরক্ত। ওমায়ের শান্ত কণ্ঠে বলল, মা ফোন করো বেয়াদবটাকে। আতিকা বেগম চোখ গরম করে তাকিয়ে বলল, তুই কর। আমি আর একবার করলে তার সংখ্যা হাফ সেঞ্চুরি হয়ে যাবে। আর যদি তখনও মেয়েটা ফোন রিসিভ না করে, তুমি বুঝতেই পারছো ওর অবস্থা আমি ঠিক কী করবো। বেয়াদবির সীমা অতিক্রম করে ফেলেছে, একেবারে অভদ্র হয়ে উঠেছে দিন দিন। আতিকা বেগম দপ্তর শ্বাস ছেড়ে ফোন দিল সায়ন্তীর নাম্বারে। এবার দ্বিতীয়বার দেওয়ার প্রয়োজনও পড়ল না। প্রথমবারেই ফোন রিসিভ করলো সায়ন্তী। আতিকা বেগম ব্যস্ত কণ্ঠে বলে উঠল, ঠিকঠাক পৌঁছেছিস তো মা? সায়ন্তী মিষ্টি হেসে বলল, মামুনি, চিন্তা করো না তো এত, পৌঁছে গেছি একটু আগেই। আতিকা বেগম আদেশ শুনলেন এক প্রকার। সকালের খাবারটা খা আগে, তারপর দুপুরে মেরিনার কাছে চলে যাবি। ওরা ফিরবে কিছুক্ষণের মধ্যে। তোর ওপর চটেছে মেরিনা না বলে কয়ে যাওয়াতে। আমি সামলে নিব। মামুনি শোনো না একটা কথা। আতিকা বেগম ছেলের দিকে আর চোখে তাকালেন একবার, মোবাইলটা কান থেকে সরিয়ে বললেন, তুই এবার বাহিরে যা তো ওমর। ওমায়ের শান্ত তবে বেশ রাশভারী কণ্ঠে বলল, লাউডস্পিকারে দাও মা। মেয়েলি কথাবার্তা তুই শুনে কি করবি? তোমাকেও তো হাত করে নিয়েছে, বাপটাকেও হাত করে নিয়েছে। কয়েকদিন পর দেখা যাবে ওই মেয়ে জাজি বুড়ো বুড়িটাকেও বশ করে নেবে। মেয়ে তো নয়, পুরো একটা তান্ত্রিক। আতিকা বেগম মোবাইল কানে চাপলেন। ছেলেটা এত ফালতু কথা বলে না, এত সব কানে তোলার সময় আছে নাকি? বল অন্তি। সায়ন্তী কিছুটা ইতিউতি করে বলল। রাগ করবে না তো? আতিকা বেগম ভ্রু কুঁচকে বলল। কি আকাম করেছিস আবার? সায়ন্তী ফিচেল হেসে বলল, সব বড়দের বিষয়টা জানিয়ে দিব, শুধু ভাইয়া আর তোমার গুণধর ছেলেটাকে মোটেও বলবে না। ওমায়ের আতিকা বেগমের হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নিয়ে লাউডস্পিকারে দিল। সায়ন্তী বলে উঠল, ভাবি আমাদের বাসায় আছে মামুনি, কয়েকদিন এখানেই থাকবে। এই তো মাত্র 20 দিন, আমাদের পরীক্ষা শেষ হলে আবার আমার সাথে ভাবি চলে আসবে। রাগ করো না প্লিজ। ভাবি চাইছিল না জানাতে, কিন্তু তোমরা সবাই চিন্তা করছিলে দেখে আমি বলে দিয়েছি। আহান ভাইয়ের উপর রাগ করেছে ভাবি, তাই বাড়ি যেতে চায় না এখন। ওমায়ের রাগী চোখে তাকালো মোবাইল স্ক্রিনে। মনটা তো চায় তার এখান থেকেই চর বসাতে, এত বড় পাকনামিটা করার জন্য। আতিকা বেগম তড়িঘড়ি করে বলল, মেহনাজের কাছে মোবাইলটা দে। মেহনাজ মাথা দুদিকে ঘুরিয়ে না করলো, সে কথা বলবে না। সায়ন্তী মোবাইল হাতে ধরিয়ে কেটে পড়ল। মেহনাজ মোবাইল কানে ধরতেই আতিকা বেগম রাগ দেখিয়ে বলল, আমাদের বললে সমাধান করে দিতাম না? গাধাটার ওপর রাগ করে আমাদের ছেড়ে চলে যাবি তুই? মেহনাজ চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, বিয়ে হওয়ার পর থেকেই তো ওখানেই থাকছি মেজমা, তোমরা ছাড়া তো আর কেউই নেই আমার। ছেড়েই বা যাবো কই? অন্তির সাথে বেড়াতে এসেছি, থাকি কয়েকদিন, মনটাও ফ্রেশ হয়ে যাবে। আমার একটু শান্তির দরকার। আতিকা বেগম কিছু বলতে পারলেন না। আর ছেলে মেয়েদের ব্যাপার মান অভিমান চলছে, তিনি বা কি বলতে পারেন এখানে? দোষটা তো তাদের ছেলেরই বেশি, মেয়েটাকেই বা কি বলে সান্ত্বনা দেবেন? সাবধানে থাকবি কেমন? সময়ে সময়ে ফোন দিবি আমাদের। আহানের সাথে রাগ করেছিস, আমাদের ওপর ওর রাগ ছাড়বি না। মেহনাজ নাক ফুলিয়ে বলল, ওই লোকের নাম আমার সামনে নিবা না, আর ভুলেও বলবে না আমি কোথায় আছি। যদি বলেছ তো যেদিকে দু চোখ চায় চলে যাব। আতিকা বেগম শান্ত করতে বললেন, ঠিক আছে, বলবো না। তোরা পারিসও বটে। যা সকালের খাবার খা দুটোতে মিলে। ফোন রেখে দিলেন আতিকা বেগম। ও মায়ের পকেটে দু হাত রেখে ভাবলেশীনভাবে বলল, আমাকে বিয়ে কবে করাচ্ছ বলো? তোমার বৌমার বয়স এখন 18 হয়েছে। ছোট ছোট বলে আর কাহিনী করতে পারবে না। আতিকা বেগম ছেলের নির্লজ্জতা দেখে বিরক্ত হলেন, তিনিও বেঁকে বসলেন। অন্তি তোকে বিয়ে করতে চায় নাকি? ও রাজি না হলে বিয়ে হবে না, বুঝেছিস? আগে ওকে রাজি করা, তার আগে কানের নিচে এসে প্যান প্যান করবি না। রাজি হবে না মানে? ও রাজি হবে না, ওর 14 পুষ্টি রাজি হবে। রাজি না হলে জোর করে বিয়ে করব। পাখনা গজিয়েছে, হ্যাঁ, ছেড়ে দিব একেবারে। বলে গটগট পায়ে বেরিয়ে গেল। আরুষ ভাবসাব নিয়ে নামছে সিঁড়ি বেয়ে। আজকে জেফারকে প্রপোজালটা দিতেই দিবে, যা হবে পরে দেখা যাবে। যতটুকু বুঝলো জেফারের দিক থেকেও একটা পজিটিভ সাইন আছে, না করবে না মনে হয়। আর আরুষ কি ছেলে হিসেবে খারাপ নাকি? যে কেউ তার মতো ছেলেকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাইবে। হ্যান্ডসাম, গুড লুকিং, লম্বা, সুস্বাস্থ্যের অধিকারী, তাগড়া যুবক সে।
জেফারের রিজেক্ট করার কোনো কারণই থাকবে না। তাছাড়াও হ্যান্ডসাম, স্যালারি, গাড়ি বাড়ি, পরিবারের ডাক নাম কি নেই তার। নিজেকে নিজে বেশ বুঝে দিল আরুষ। আদিত্য কোনো রকম কলেজ ইউনিফর্ম পরে দৌড়ে গেট দিয়ে বেরিয়ে গেল। শার্টের দুটো বোতাম এখনও খোলা। ক্লাস শুরু হতে বেশি দেরি নেই আর। পরিবারের মেলোড্রামা দেখতে দেখতেই আজকে দেরিটা হয়ে গেল। বাইকটা কোনো রকম চালিয়ে পৌঁছালো ক্লাসে। টাকলা শালা এখনও ক্লাসে ঢোকেনি। প্রথম ঘন্টায় গণিতকে পরে কে জানে। মুড খারাপ করতে এত উঠে পড়ে লাগে কেন কলেজ কর্তৃপক্ষ? এমনিতে বিরক্তিকর সাবজেক্ট, তার উপর শিক্ষক দিয়েছে একটা, সে তো আরও বেশি নাটক দেখায়। তার নাটকের কাছে স্টার জলসা, জি বাংলাও ফেল। আদিত্য গিয়ে বসলো লাস্ট বেঞ্চায়। অগোচরে একটা চাপও মারল দীপ্তির মাথায়। দীপ্তি চোখ গরম করে তাকালো। শাসনার ভঙ্গিতে জানান দিল, একবার তোকে একা পাই কাঁচা গিলে খাবো। আদনানও তার দল নিয়ে বসেছে মাঝের বেঞ্চগুলোতে। দেওয়ালের সাথে পেছনের বেঞ্চগুলোতে এক সারিতে আদিত্য ও তার বন্ধুরা। মেয়েদের দিকের সারিতে দীপ্তি ও তার বান্ধবীরা। তার এক বেঞ্চ সামনে রায় বসেছে। সে বারবার পেছন ঘুরে আদিত্যর দিকে তাকাচ্ছে আর সেদে সেদে নানান কথা বলছে। আদিত্য যে একটা বেয়াদব তার প্রমাণ সে দিচ্ছে মেয়েটার সাথে কথা বলে। দীপ্তি এমনভাবে বসে আছে যে আদিত্যকে চেনেই না। আর না, এসবে তার কোনো কিছু যায় আসে। আদিত্য দীপ্তিকে রাগাতে বলল, ব্রিলিয়ান্ট আফা, যে পরীক্ষা সামনে আমাদের ও একটু দেখেন, যদি কোনো রকম টেনে টুনে পাসটুকু করতে পারি। দীপ্তি তো শব্দটুকু করলো না। আদনান বলে উঠল, দীপ্তি একটা হেল্প করে দেবে? দীপ্তি বৃতৃষ্ণা নিয়ে তাকালো। আদিত্য রেগে বলল, এই তোর শিক্ষা হয়নি আদনান? গায়ে পরে কথা বলতে আসছিস কেন? ও ছাড়া কি দুনিয়ায় আর কাউকে চোখে লাগে না তোর? তোর ফ্রেন্ড না রাই, ওর থেকে হেল্প নিতে পারিস। আদনান রেগে বলল, তুমি বললে সমস্যা নাই, আমি ওর সাথে কথা বলে সমস্যা কেন রে? মৃদুল বলে উঠল, সায়ন ইয়ার, এটা আমার সাথে কথা বাড়াস না তো। দীপ্তি খালা যদি হেল্প করতে চায় তো করুক, আমাদের কি? আদিত্য গা ছাড়া ভাব নিয়ে বসে রইল। রায় মাঝখান থেকে বলে উঠল, এই দীপ্তি, তুই আমার জায়গায় এসে বস না। দীপ্তি বিরক্তি নিয়ে বলল। কেন? রায় গাইগুই করে বলল, আসলে সায়নের সাথে আমার কিছু কথা ছিল। আমি আগে এসে বসেছি, তুই বরং এক কাজ কর। আদিত্য চোখ বড় বড় করে তাকিয়ে বলল। আস্তের ফিল্লা। রায় উঠে আসলো বসার জন্য। আদিত্য ফারহানকে টেনে এনে বসিয়ে দিল সাইডে। নিজে এক প্রকার দৌড়ে চলে গেল অন্য পাশে। দীপ্তি ঠোঁট চেপে হাসছে। পেট ফাটানো হাসি আসতে মন চাইছে তার এখন। অবশ্যই এই বিষয়টা নিয়ে পচানো হবে রাতে আদিত্যকে। আদিত্য চোখ মুখ পাকিয়ে বলল, তো দীপ্তি আফা, আপনাকে ভালো মনে করেছিলাম। আপনি তো দেখছি একটা অশ্লীল মহিলা। একজন ছেলের ইজ্জত হরণ করতে উঠে বলে লেগেছেন। দীপ্তি কথাই বলল না। মৃদুল মৃদু কণ্ঠে বলল, দোস্ত, মেয়েটা তোকে এইভাবে ইগনোর করছে, ইনসাল্ট করছে, তাও তুই কথা বলেই যাচ্ছিস। কাহিনীটা কি বলতো? আদিত্য ব্যাগ থেকে খাতা বের করতে করতে বলল। সময় হলে জানতে পারবি। ফারহান চিবিয়ে চিবিয়ে বলল, ঢং কম কর শালা, ওই দিন দেখলাম মেয়েটার থেকে কি জানি নিলি তুই। আদিত্য স্বাভাবিকভাবেই বলল, আমার মাকে পটাতে আমার মায়ের জন্য রান্না করে এনেছিল মেয়েটা। মৃদুল চেঁচিয়ে উঠল একেবারে। কি? আদিত্য দীপ্তির উদ্দেশ্যে বলল, ব্রিলিয়ান্ট আফা, ওই দীপ্তি পয়লার মুখরি। শুনতে পাচ্ছেন না বই না? আপনি ওই দিন আমার জন্য কি এনেছিলেন তা যদি একটু সবাইকে জানাতেন তো ভালো হইতো। সবার কত জানার ইচ্ছে আপনার আর আমার মাঝে কি চলছে। ইন্টু ফিন্টু না মানে। দীপ্তি দাঁতে দাঁত চেপে বলল, সায়ন ভাইয়া, আপনার বাড়ি তো আমার শ্বশুর বাড়ি। ভাই, সবাইকে বলেননি আপনি? আপনাকে ডেলিভারি বয় মনে করে আমার শাশুড়ির জন্য খাবার পাঠিয়েছিলাম, ভুলে গেছেন আপনি? রায় চোখ বড় বড় করে তাকিয়ে বলল, দীপ্তি, তুই সায়নকে কি দিয়েছিস? কেন দিয়েছিস? তোরা তো জাত শত্রুর মতো থাকতিস তাহলে। দীপ্তি বিরক্ত হয়ে বলল, তোকে বলার প্রয়োজন মনে করছি না। আমার ব্যক্তিগত বিষয় তোকে কেন বলবো? রায় নাছর বান্দা বলে উঠল, ওর ব্যাপারে জানার অধিকার আমার আছে। তুই ওকে কিছু কেন দিবি? দীপ্তি মেজাজ হারাচ্ছে বারবার। জেবা বলে উঠল, রায়, তুই এমন করছিস কেন বলতো? রায় রেগে বলল, তুই জানিস না কেন? দীপ্তি চোখ পাকিয়ে তাকালো আদিত্যের দিকে। ফারহান মৃদুলও দেখে ফেললো তা। আদিত্য এদিক ওদিক তাকিয়ে মশা তাড়ানোর মতো করলো।
দীপ্তি সবাইকে না জানিয়ে কোথায় যায় সেও দেখবে। তারা জন্মগত বন্ধু। ছোটবেলা থেকে আদিত্যর ওয়ান অ্যান্ড অনলি বেস্ট ফ্রেন্ড হচ্ছে তার তোতা। বর্তমানে অবশ্য মৃদুল, ফারহান, আলিশা আর সায়ন্তও আছে। তবে দীপ্তি তার সবচেয়ে প্রিয় বন্ধু, আবার সবচেয়ে প্রিয় শত্রু। স্বীকার করিয়ে ছাড়বে যে কোনো উপায়ে। কলেজে এসে না চেনার ভান ধরা ছুটিয়ে ছাড়বে একেবারে। দীপ্তি বিরক্তি নিয়ে বলল, দেখ রাই, তুই তো সায়ন নামক ছেলেটার বন্ধু। আমার একরকম ফাত্রা নেতা। ফালতু ছেলের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তাই বাজে চিন্তা করা বন্ধ কর। তুই সায়নের কথা বিশ্বাস করছিস কি করে? এই ছেলেটা কথায় কথায় 100টা মিথ্যা বলে। বিরক্তিকর একটা মানুষ, যাদের দীপ্তি দু চোখে সহ্য করতে পারে না। ওকে কিছু আমি দেব? পাগলা কুত্তায় কামড়াইছে নাকি আমারে? তুই ওর থেকেই জেনে নে আসল কাহিনীটা কি। রায় বলে উঠল। তুই বল। দীপ্তি রাগে মুখ লাল হয়ে এসেছে এবার। আদিত্য তড়িঘড়ি করে বলল, রাই, তুমি ওকে বিরক্ত কেন করছো? আমি তোমার ফ্রেন্ড কবে হইলাম? আমার বিষয়ে কেন জানতে চাইবে তুমি? ওর সাথে আমার কোনো কিছু থাকতে যাবে? তুমি যে একটা লেম কাজ করছো তা কি বুঝতে পারছো না? গায়ে পড়া টাইপ কেন তুমি এত? আদনান বলে উঠল। দীপ্তি, তুমি সত্যি সায়নকে পছন্দ করো না? দীপ্তি কাটকাট গলায় বলল, না, আর খুশি হওয়ার কোনো কারণ নেই। তুমি আর সায়ন দুজনেই সেম। তোমাদের একটাকেও পছন্দ না আমার। অপমানে থমথমে হলো আদনানের মুখ। আদিত্য দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরল। দীপ্তি আফা, কাজটা আপনি ভালো করলেন না। দীপ্তি ক্লাস থেকে বের হয়ে চলে গেল বাহিরে। শালা স্যার কেন আজকে আসছে না? মরার ছেলেগুলা এত কথা বলতে পারে? রাইটার জন্য সব হচ্ছে। অসহ্য। ক্লাসের বাইরে থেকেও এদের তর্ক শোনা যাচ্ছে। আদনান আর আদিত্যের মধ্যে যে ঝগড়া বেঁধে গেছে তা বেশ বুঝতে পারছে দীপ্তি। আদিত্যটা আজকাল বেশি বাড়াবাড়ি করছে। এরই মধ্যে স্যারকে দেখে দীপ্তি ক্লাসে এসে নিজের জায়গায় বসে গেল। স্যার ঢুকতে সবাই চুপ। ছেলেগুলো রসিয়ে রসিয়ে স্যারকে সালাম দিল। কয়েকজন মিলে মজা উড়ালো অগোচরে। স্যারের ক্লাস তো নয়, বিনোদনের আখড়া। কারণ একটাই, লোকটা যে কি বোঝায় তা কেউই বোঝে না। সবাই শুধু মাঝে মধ্যে জি স্যার বলে মুখে ফেনা তোলে আর বোর্ড থেকে দেখে দেখে খাতা ভর্তি করে। দীপ্তি খাতায় কিছুই তুলো না, দেওয়ালে মাথা এলিয়ে বসে রইল অন্যমনস্ক হয়ে। রায় আবার সব টিচারদের পছন্দের ছাত্রী। স্যার ম্যামদের তেল দিয়ে চলে মেয়েটা। ক্লাসেও পড়া দেয়, লেখা দেখায়। অনেক সময় তো বাকি মেয়েদের এটাও শুনতে হয়, রায়ের মতো হতে শিখো। যেমন আজকেও ঘটল সেই ঘটনা। স্যার এসেই দাঁড় করে দিল শুভ্রতাকে, বলে উঠল, অঙ্ক করে আনতে বলেছিলাম, এনেছো তুমি? কলেজে এতক্ষণ যা যা করিয়েছি করেছো? শুভ্রতা দাঁত কেলিয়ে হ্যাঁ হ্যাঁ করে হেসে নির্লজ্জের মতো বলল, না স্যার, করিনি। শুধু আমি না, আমার পাশে দুজনও করিনি। শশী শুভ্রতার পিঠে একটা মেরে স্যারের দিকে তাকিয়ে বোকা বোকা হাসল। দেখা গেল ক্লাসের বাকিরা সবাই খাতায় অঙ্ক তুলেছে, তারা তিনজন বাদে। দীপ্তি করুণ চোখে তাকালো শশীর দিকে। আজকে বেজ্জতি হয়ে যাবে তিনজন ভালো করেই বুঝতে পারছে। স্যার রায়ের দিকে তাকিয়ে বলল, আমরা তিনজন চরম বেয়াদব। রায়কে দেখো, পড়াশোনায় কত ভালো, কলেজেও মনোযোগী। শশী বলে উঠলেন, জি স্যার, দেখি তো, খোদা চোখ দিয়েছে তাই পাপি জিনিস বেশি দেখি। এই যেমন রায় চুলের ছাই, পরীক্ষায় ছেলেদের সাথে ঘেঁষাঘেঁষি করে বসে, তাদের খাতা দেখে দেখে লেখে, আর ক্লাসে গাইড দেখে লেখে। সবই দেখি স্যার। দীপ্তি তাড়াতাড়ি করে মুখ চেপে ধরল শশীর, তারপর ফিচেল হেসে বলল, স্যার ওর কথা কিচ্ছু মনে করবেন না, মাথায় অনেকটা সমস্যা আছে তো তাই। স্যার বলে উঠল, তোমাদের মতো অসভ্যগুলোকে কেন যে আমি পড়াই। শুভ্রতা মিনমিন করে বলল, বউকে মাসে মাসে শপিং করিয়ে দিতে না পারলে তো স্যালারি পাবে না। স্যালারি না পাইলে তো আপনার মতো টাকালার বউও থাকবে না। এই মেয়ে কিছু বলবে? যাই হোক রায়, তোমার খাতাটা ওদের দাও, লিখুক। কাল যেন সবাইকে হোমওয়ার্ক করে আনতে দেখি। দীপ্তি ঠোঁট চেপে বিরক্তি নিয়ে বলল, স্যার রায়ের থেকে খাতা কেন নেব? না মানে আমাদের পাশে বসা আমাদের নেতা, জাতির নেতা সায়ন ভাই আছেন তো, তার খাতাই তো তিনি আগে দিতে চেয়েছেন আমাদের। না নিলে কবে জানি আমাদের দুনিয়া থেকে নাই করে দেন, নেতা বলে কথা।
স্যার হতাশ হয়ে চলে গেলেন। স্টুডেন্ট যখন চরম বেয়াদ্দপ হয় তখন আর কি করার থাকে। দীপ্তি আদিত্যের খাতা টেনে ধরে বলল, নেতা সাহেব, জাতির সেবা করুন, খাতাটা দিন। রায় তেলে বেগুনে জ্বরে উঠল। দীপ্তি বাঁকা হেসে খাতাতে আবার টান বসালো। আদিত্য বলে উঠল, তোমাকে আমি আমার খাতা দিব না। দীপ্তি না শোনার পাত্রী নয়, টেনে ছিঁড়ে দিল খাতার 2-1টা পৃষ্ঠা, তাও নিয়েই ছাড়ল। মৃদুল ফারহান হাও হয়ে তাকিয়ে ওদের কাণ্ড দেখছে। এই সায়নটাকে চেপে ধরতে হবে, কোনো একটা কিছু গোপন করছে নিশ্চিত। আদনান বলে উঠল, ভবিষ্যতে তো নির্বাচন, আমিও করব দীপ্তি। সেবা কিছু আমার থেকেও নাও, স্পেশাল কেয়ার দেওয়া হবে তোমাকে। আদিত্য রেগে মেগে তেরে আসতে চাইল। দীপ্তি খুবই সন্তর্পণে হাত চেপে ধরল আদিত্যের। না হয় এই ছেলে এখানেই রক্তাক্তি কাণ্ড ঘটিয়ে ছাড়বে। আদিত্য চোখ গরম করে তাকালো দীপ্তির দিকে। দীপ্তি চোখের ইশারা করলো কিছু না করার জন্য। ঘন্টা পড়বে কিছুক্ষণের মধ্যেই। আদিত্য ফোঁস করে শ্বাস ছেড়ে অন্য পাশে ফিরল। দীপ্তি আদিত্যের খাতায় বড় বড় লিখে দিল, ক্লাস শেষে ক্লাস থেকে বের হবি না, কথা আছে, সবাই যাওয়ার পর। রেস্টুরেন্টের বাইরে জেফারের জন্য অপেক্ষা করছে আরুষ। আজ দুজনেরই ছুটি নেওয়া হয়েছে। আরুষ জানিয়েছে তারা একটা সাধারণ কফি ডেটে যাবে, এইটুকুই। জেফার মেয়েটা অত্যাধিক মডার্ন তার কাছে। এরকম কফি ডেট আহামরি কিছু না, নর্মাল ব্যাপার। জেফারকে সাথে নিয়ে গাড়িতে চড়ে বসলো আরুষ। মেয়েটা আরুষের থেকে বেশি যেন তার স্টাইল, লাক্সারিয়াস চালচলন কে বেশি পছন্দ করে। একটা সুন্দর রিসর্টে এসে থামলো তারা। জেফারের হাত ধরে নামালো আরুষ। আরুষের হাসিটা চওড়া হলো ঠোঁট জুড়ে। জেফারের পরনে লেডিস শার্ট আর জিন্স। মেয়েটার চুলগুলো কালার করা, কাঁধ সমান চুলগুলো ছিঁড়ে রাখা এক পাশ করে। ভেতরে জেফারকে স্বাগত করা হলো স্পেশালভাবে। মেয়েটা মুখে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে দেখলো সব। টেবিল একটা সুন্দর করে সাজানো, আশেপাশে কেউ নেই, পুরোটাই জেফারের জন্য। জেফার খুশিতে আটখানা হয়ে আরুষের বাহু চেপে ধরল। আর সবগুলো মুহূর্ত সুন্দর করে একজন ক্যামেরাবন্দি করে নিল অন্য কাজে। জেফারকে চেয়ার টেনে বসালো। আরুষ প্রিন্সেসদের মতো ট্রিট করতে চাইল হয়তো। জেফার বসতেই আরুষ হাঁটু ভাঁজ করে তার সামনে বসে গেল। ডায়মন্ডের একটা আংটি বের করে ধরল তার সামনে। তারপর কোনো রকম ভনিতা ছাড়াই বলল, আমি তোমাকে পছন্দ করি জেফার, উইল ইউ ম্যারি মি? জেফার হাত বাড়িয়ে দিল নিজের। আরুষ খুশি হয়ে আংটি পরিয়ে দিল। জেফার উৎফুল্ল কণ্ঠে বলল, আমার বিশ্বাস হচ্ছে আরুষ, আপনি আমাকে প্রপোজ করেছেন। আরুষ চেয়ার টেনে বসতে বসতে বলল, তোমার বাসার ঠিকানাটা দাও, আমি আমার পরিবার সহ তোমার বাড়ি যেতে চাই। জেফার সামান্য হেসে বলল, এত তাড়া কিসের? দুজন দুজনকে আরও কিছুটা সময় জানি, তারপর না হয় বিয়ের বিষয় ভাববো। তোমার পরিবার সম্পর্কে তো তেমন কিছু জানিই না আমি। আগে জানি তুমিও আমাকে জানো, দেন বিয়ের ব্যাপারে ভাববো। আরুষ কিছুটা মনক্ষুণ্ণ হলেও রাজি হলো। কয়েকটা দিনেরই তো বিষয়। আহাদকে এতক্ষণ কিছু জহুরি চোখে দেখছিল তা আরুষ বুঝতেই পারেনি। আহাদ দ্রুত ওমায়েরকে কল করলো। তারপর সব কাহিনী ভিডিও সমেত পাঠালো ওমায়েরকে। ওমায়ের তো জেফার নামক রমণীকে দেখেই মুখ বাঁকালো। ভাইয়ের রুচি এত খারাপ কি করে হলো? এবার তো হবে আসল খেলা। সে সবগুলো ছবি ভিডিও সুন্দর করে সেন্ড করে দিল তাদের সব ভাই বোনেদের তৈরি করা গ্রুপটিতে। এবার দেখার পালা ভাঙাচোরা টিম জেফারের কি হাল করে। ওমায়ের সব কিছু পাঠানোর সাথে সাথে প্রথমেই সিন করলো সায়ন্তী, তারপর আদিত্য, তারপর মিঠি, আহান। সুপ্রভা আর আলিশা অনলাইনে নেই। আহান রিপ্লাই করলো, উমায়ের, তুই কবে থেকে মানুষের পার্সোনাল জিনিসপাতিতে বা হাত ঢোকানো শুরু করেছিস? ওমায়ের রিপ্লাইটা এমন, ভাইয়া আমি আলী আহাদ বলছি, উমায়ের না। উমায়ের ফোন থেকে পাঠালাম যাতে আপনারা একটু দেখতে পারেন। মিঠি অবাক হওয়া ইমোজি সেন্ড করে বলল, এই মেয়ে আমার ভাবি। হাও হাও, কেমনি কি ভাই? আমার আম্মা স্ট্রোক করবো ভাই। অ্যাম্বুলেন্স বাড়ির সামনে একটা দাঁড় করিয়ে রাখ আগে ভাগে। আদিত্য হা হুতাশ করে বলল, দাদির কথা চিন্তা করছি আমি। মহিলা আরুষ ভাইয়াকে বাড়ি থেকে বের করে দিতে দ্বিধাবোধ করবে না। সায়ন্তী নিশ্চুপ। সে মেসেজ দেখছে শুধু, আর কিছুই বলছে না। সায়ন্তী মেহনাজের দিকে তাকিয়ে বলল, ভাবি, তুমি একা বাসায় থাকতে পারবে না কিছুক্ষণ? আমি যাবো আর আসবো, আলিশাকে আনতে যাচ্ছি। মেহনাজ দরজা আটকে দিল। সায়ন্তী তড়িঘড়ি করে বাসা থেকে বের হয়ে গেল। এসব আলিশা দেখলে ঠিক কি কি করতে পারে ভেবে সায়ন্তীর হাত পা কাঁপছে।
ভালোবাসাটা সত্যি বিচিত্র এক অনুভূতি। কারো কারো ক্ষেত্রে তিক্ত হয়ে ওঠে সময়ের সাথে সাথে, কারো কারো কাছে আবার অগাধ সুখের, হয়তো চরম কষ্টের, নয়তো চরম কষ্টের। সায়ন্তী আর আলিশার ভাগ্য কেন যে একই রকম হতে গেল কে জানে। সায়ন্তী খুব করে চাইতো আলিশা যেন ভালোবেসে কখনো না ঠকে। এই অনুভূতিটা যেন মেয়েটাকে কোনো সময় ভেঙে চুরে না দিতে পারে। মেয়েটা বড্ড নরম, নাজুক, এসবের ভার সইতে পারবে না। আলিশা আরুষকে ভালোবাসে, তাই আরুষ ভাই এতটা বিশেষ না হয় ওনার থেকে হাজার গুণ ভালো ছেলে আলিশার পায়ের কাছে এনে রাখতো সায়ন্তী। আরুষ যদি জেফারকে পছন্দ না করতো তাহলে হয়তো আরুষকে জোর করে হলেও আলিশাকে দিয়ে দিত সে। কিন্তু যে মানুষটাই অন্য কাউকে পছন্দ করে বসে আছে তাকে জোর জবরদস্তি করেই বা কী লাভ? মেয়েটাকে কি করে সামলাবে সায়ন্তী জানে। ছোট্ট থেকে আরুষ আরুষ করে মুখ ব্যথা করে ফেলা মেয়ে আলিশা। সময়ের সাথে সাথে আলিশার মতো চরম দুষ্টু মেয়েটাও প্রেমে পড়েছে, ভালোবেসেছে গভীরভাবে। তবে আফসোস, সেই ভালোবাসার রেশ আরুষ নামক যুবকের মন ছুঁতে পারল না। আলিশা যে একলা নায়ের মাঝি হয়ে একা একা হাজারটা স্বপ্ন বুনল, আরুষকে নিয়ে অনুভূতির ফোয়ারা জমালো মনের ভেতর। তা আরুষের কোনোদিন জানা হবে না হয়তো। সায়ন্তী পৌঁছে কলিং বেল চাপল অগোছালো হাতে। মেরিনা বেগম দরজা খুলেই দিলেন একটা রামধমক। সায়ন্তী মেরিনা বেগমকে জড়িয়ে ধরে বলল, আমি রাগ করো না তো, এত রাগলে তোমাকে বেশি কিউট লাগে। আগে বলো তোমার মেয়ে কোথায়, তাকে সাথে করে নিয়ে যাব আমি। মেরিনা বেগম সায়ন্তীকে ছেড়ে দিয়ে বলল, কোথায় যাবি তুই? একদম পা ভেঙে রেখে দেব। চুপচাপ গিয়ে বস, খাবার খাবি। সায়ন্তী মেরিনা বেগমের গলা জড়িয়ে ধরে বললেন, আজকে যেতে দাও, ভাবি বাসায় একা, ভাবিকে কাল নিয়ে আসবো একেবারে। মেরিনা বেগম সায়ন্তীর কান চেপে ধরে বলল, দিন দিন বিচ্ছু হয়ে যাচ্ছিস। আমার ঘরের পাজেটাও জানতো মেহিনাজ তোর সাথে আছে। সায়ন্তী ওপর নিচ মাথা নাড়ল। মেরিনা বেগম রান্নাঘরে যেতে যেতে বললেন, যা দেখ গিয়ে, অলসটা ঘুমাচ্ছে মনে হয়। আর যাওয়ার সময় খাবারের বক্সগুলা নিয়ে যাবি। মেহিনাজের ক্লাস তো আমি পরে নিচ্ছি। সায়ন্তী দ্রুত গিয়ে ঢুকলো আলিশার ঘরে। আলিশা ফোন হাতে দাঁড়িয়ে আছে। সায়ন্তী গিয়ে দাঁড়ালো সামনে। যা বোঝার বুঝেই গেল। আলিশা জাপটে জড়িয়ে ধরলো সায়ন্তীকে। নিশ্চুপ সে, কাঁদছে না, আবার কথাও বলছে না। মনের তোলপাড় থামানোর চেষ্টা করছে পুরো দমে। সায়ন্তী শক্ত করে চেপে ধরে রেখেছে আলিশাকে। বেশ অনেকটা সময় দুজনই চুপ। আলিশা সায়ন্তীকে ছেড়ে দিয়ে দাঁড়ালো, ঠোঁট এলিয়ে হাসলো, তারপর লম্বা শ্বাস ছেড়ে দিয়ে বলল, ইটস ওকে, পছন্দ করতেই পারে। আলিশা হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয়, শেষ একটা চেষ্টা করাই যায় বিয়ে ভাঙার। সায়ন্তী বিরক্তি নিয়ে বলল, হাদা কোথাকার। আলিশা হেসে বলল, সামনে পরীক্ষা, এক্সট্রা প্রেশার নিতে চাচ্ছি না। বাড়ি গিয়ে নানুকে হাত করে কার্যসিদ্ধি করতে হবে। আর সে আমার হইলেই হইব, না হইলে নাই। কিন্তু জেফানের মতো মেয়ে ওনার বউ হবে না, আমি হতে দিব না। শালা গাধা আরুষ লোভী মেয়েটাকে চিনতেই পারল না, চত্বর সব। সায়ন্তী বিছানায় গা এলিয়ে দিয়ে বলল, রেডি হ, ভাবি অপেক্ষা করছে, জমিয়ে পার্টি করতে হবে। এসব ভালোবাসা টালোবাসা সাইডে রাখতো, এই সব কিছুতে উটকো ঝামেলা। ফাঁকা ক্লাসরুম। দীপ্তিকে টেনে নিয়ে আসলো আদিত্য। তারপর দাঁত কেলিয়ে বলল, তোতার বাচ্চা, একটা ঘটনা ঘটে গেছে। দীপ্তি মুখে চিপস দিতে দিতে জিজ্ঞেস করলো, কি? আদিত্য মোবাইল বের করে দিল দীপ্তির সামনে। দীপ্তি এক প্রকার লাফিয়ে উঠে বলল, তোর ভাই এত নষ্ট? এই সেমরির পোশাক দেখেছিস? বালের স্মার্টনেস। আদিত্য গা জ্বালানো হাসি দিয়ে বলল, আলিশের বাচ্চা নিশ্চিত শোকে শোকাহত হয়ে দিলবার দিলবার গানের ডান্স করতেছে। দীপ্তি ছি করে বলে উঠল, কষ্টে কোন মানুষ এসব গানে নাচে? গাইলে গাইতে পারে, চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, তারপর তুমি অন্য কারোর সাথে বেঁধো ঘর। আদিত্য থামিয়ে দিয়ে বলল, তোর গানের কালেকশন তোর মতে বিচ্ছিরি। মৃদুল আর ফারহান আদিত্যের পিছু নিয়ে এসেছে। হাতে নাতে ধরতে হবে ব্যাটাকে, কি লুকাচ্ছে দেখতে হবে না? আদিত্যের সাথে কেউ একজন আছে, কে সেই দেখতেই হবে। এরই মধ্যে দীপ্তি রেগে মেগে আদিত্যের কলার চেপে ধরে জোরে চেঁচিয়ে বলল, আদির বাচ্চা। মৃদুল ফারহান চোখ বড় বড় করে তাকালো।
আদিত্যের কলার চেপে ধরেছে এই মেয়ে, তাও আদিত্য কিচ্ছু বলছে না, উল্টো দাঁত বের করে হাসছে। কেমনি কি? দীপ্তি আদিত্যের চুল টেনে ধরে বলল, কি জানি বলেছিলি তখন? আমি ব্রয়লার মুরগি? শালা গন্ডারের বংশধর, শয়তান, ইতর, বদমাস। আজকে তোর একদিন কি আমার একদিন। তোর রাইকে তুই সামলাতে পারিস না? আর কোনো দিন যদি ওই ছাগলের 3 নাম্বার বাচ্চাটা আমারে কিছু বলে, তো তোকে দেখিস আমি কি করি। দীপ্তি এলোপাথারি মারতে থাকলো আদিত্যকে। আদিত্য থামানোর চেষ্টাও করলো না, শুধু হাসছে হো হো করে। দীপ্তি রেগে আবার কলার চেপে ধরল। রাই তোর প্রেমিকা, এই খবর কি খালামণি জানে? জানিয়ে দেব? আদিত্য দীপ্তির হিজাবটা টেনে ধরে মুখোমুখি এনে বলল। কি বললি তুই? দীপ্তি রেগে বলল, ছাড় আদির বাচ্চা। আদিত্য অগ্নিদৃষ্টিতে তাকালো দীপ্তির দিকে। আচমকা দীপ্তির কোমর চেপে ধরে কাছাকাছি এনে বলল, আদনানের সাথে যদি আর কোনো দিন কথা বলতে দেখি না, তোর মুখ ভেঙে দেবো আমি। দীপ্তি স্বাভাবিকভাবেই নিল সবটা। ওরা আরও কত মারামারি করেছে, এসব কি আমলে নিয়েছে নাকি কখনো? কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা দুজনের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। দীপ্তি আদিত্যের গলা চেপে ধরে বলল, তুই বলার কে? আমি যা খুশি করবো, আদনানের সাথে প্রেম করবো, তোর এত চলছে কেন? আদিত্য দীপ্তির গাল চেপে ধরে বলল। কি বলেছিস? আবার বল। দীপ্তির মুখ আদিত্যের মুখের কাছাকাছি, দুজনই দুজনের দিকে আক্রমণাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে। আদিত্য কোমর শক্ত করে চেপে ধরাতে দীপ্তি ব্যথায় কুকড়ে উঠল, চোখ মুখ খিচিয়ে বলল, ছাড় আদি, ব্যথা পাচ্ছি আমি। আদিত্য ছেড়ে দিতেই দীপ্তি ঠাস ঠাস করে কয়েকটা মারল আদিত্যের বাহুতে, পিঠে, মুখ দিয়ে গালে ছুড়ল। কুত্তা বিলাই, আর কোনোদিন কথা বলতে আসবি না তুই আমার সাথে, জুতা দিয়া দিমু একেবারে। দীপ্তি বেরিয়ে গেল পেছন থেকে। আদিত্য আস্তে আস্তে বলল, এই দাঁড়া দাঁড়া, তোকে তো। দীপ্তি তো চলে গেছে, কিন্তু মৃদুল ফারহান কোমরে 2 হাত দিয়ে দাঁড়িয়ে আছে আদিত্যের সামনে। আদিত্য ভ্রু বাঁকিয়ে তাকালো, মৃদুলও একই ভঙ্গিতে তাকিয়ে বলল, দীপ্তি খালার সাথে কি করছিলে তুমি মামা? ফারহান চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, তুই দীপ্তির কোমর জড়িয়ে ধরলি, তাও কিছু বললো না তোকে? আদিত্য চুলগুলো সুন্দর করে সেট করতে করতে বলল, ও আমার কলেজে হাত দিয়ে টেনে বের করে ফেললো, কিছু বলবো না। ফাটা চোখে তাকালো মৃদুল, আদিত্যকে চেপে ধরে বলল, বন্ধুর লক্ষণ তো সুবিধার না। দীপ্তির কথাবার্তা শুনে মনে হচ্ছিল তোর পূর্ব পরিচিত। আমি যা ভাবছি তা কি ঠিক? আদিত্য মৃদুলকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, কি ভেবেছিস তুই? ফারহান বলে উঠল, সব কিন্তু দেখে নিয়েছি আমরা। তুই দীপ্তির কোমর জড়িয়ে ধরলি, তাও কিছু বললো না তোকে? যে মেয়ে ছেলেদের থেকে 100 হাত দূরে থাকে। আদিত্য চোখ পাকিয়ে তাকিয়ে বলল, তোরা এত নেগেটিভ মাইন্ডের কেন? আমরা কাজিন, এসব মারামারি আমরা প্রায় সময় করি। মৃদুল চেঁচিয়ে বলে উঠল। তোতা পাখি মানে দীপ্তি? ফারহান কিছু না বুঝতে পেরে বলল, কে কার তোতা পাখি ভাই? ক্লিয়ার করে বল। মৃদুল দাঁত কেলিয়ে বলল, কে আবার? শাওনের ভালোবাসার মানুষ, তার প্রেমিকা, তার একমাত্র তোতা পাখি। আদিত্য রেগে মৃদুলকে কিছু বলতে যাবে, তার আগেই রায়ের কণ্ঠ কানে আসলো। সায়নের প্রেমিকা আছে। মৃদুল অবাক হওয়ার ভান ধরে বলল, আরে তুমি এখানে? ফারহান বেশ সিরিয়াস ভঙ্গিতে বলল, প্রেমিকা থাকতেই পারে রাই, তুমি অবাক হচ্ছ কেন? আদিত্য দ্রুত সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, আমার কাজ আছে, গেলাম। রায়কে পাশ কাটিয়ে মৃদুল আর ফারহানও নেমে গেল পিছু পিছু। যা আগুন জ্বালানোর জ্বালিয়ে দিয়েছে ইতিমধ্যেই। রায় দোতলার বারান্দা থেকে স্পষ্ট দেখল দীপ্তি আর আদিত্য হেসে উঠেছে একসাথে। সবার চোখে তাদের মধ্যে দূরত্ব অনেকখানি। লোক চক্ষুতে দুজন অচেনা ব্যক্তি হেঁটে যাচ্ছে, তবে রায়ের কেন যেন মনে হচ্ছে এরা দুজন দুজনের খুব চেনা, অধিক পরিচিত। যতটা একজন আরেকজনকে চিনলে জানলে